আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট বিষয়ে একটু বিশ্লেষণ করব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আপনারা জানেন যে ৪ বছর পর্যন্ত চলমান। এই ৪ বছরের শুরু আর কি, এই ৩ বছর শেষ। এই সময়ের ভিতরে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড অল্প অল্প করে দখল করে নিচ্ছে। বিনিময়ে রাশিয়ার কোনো ভূখণ্ড দখল করতে পারেনি। যতটুকু কুরস্ক অঞ্চলে দখল করেছিল সেটা রুশ বাহিনী সর্বশেষ আক্রমণের মারাত্মক আক্রমণের মাধ্যমে সেটা পুনরুদ্ধার করে নিয়েছে, আর ইউক্রেন সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য মার্কিন নির্বাচনের পূর্বে থেকে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে এটা তিনি বন্ধ করবেন। এখন এটা তিনি কিভাবে বন্ধ করবেন সে বিষয়ে তখন কোনো বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। তবে সর্বশেষ তিনি এই যুদ্ধ বন্ধের জন্য আসলে আসলে তিনি আন্তরিক, এটা বোঝা যাচ্ছে। আর তার থেকে বেশি আন্তরিক তিনি ইউক্রেনের যে সমস্ত খনিজ সম্পদ আছে ওইটা নেয়ার জন্য, এটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর ট্রাম্প আসলে একজন ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করেন। তিনি ইউক্রেনে তার দেশ অর্থাৎ মার্কিনরা বা যুক্তরাষ্ট্র যা কিছু এখানে সহায়তার নামে যা কিছু পাঠাইছে ওটার সম্পূর্ণ অর্থ এখন তিনি দাবি করে ইউক্রেন থেকে নিতে চাইতেছেন। এখন ইউক্রেন যদিও এখানে বলছে যে বা এটা তো তোমরা আমাদেরকে দান করছো, এটা আবার কেন নিচ্ছ বা এটা কেন চাচ্ছ, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা হয়েছে আমি কেন তোমাকে দান করতে যাব, কেন আমি তোমাকে দিতে যাবো, এটা এমনি এমনি আমার দেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকা আমি তোমারে কেন দিতে যাবো, এরকম ভাষ্য হয়েছে গিয়া। এখন ইউক্রেন যদিও বাধ্য হয়ে দিতে হবে, দিবে কিভাবে? ইউক্রেনের যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে এগুলো যুক্তরাষ্ট্র নিয়ে নেবে 50%। এখন এই 50% নিতে যায় আসলে যেন 50% নামে মাত্র থাকবে, আসলে যেন এটা মনে করেন 5 ভাগের 3 ভাগে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যাও ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা পর্যায়ে আর কি রাশিয়ার পক্ষ থেকে এখানে আলোচনায় রাজি হয়েছে, অগ্রগতি হয়েছে রাশিয়া। হ্যাঁ, এই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে। তারই অংশ হিসেবে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিস্টার পুতিনের ফোন আলাপ হয়েছে। উক্ত ফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা রাজি হয়েছেন যে তিনি ইউক্রেনের যে সমস্ত জ্বালানি অবকাঠামোগুলো আছে সেখানে হামলা চালাবেন না। এখন এই নিশ্চয়তাটুকু পায়া ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে তিনি বিশাল কিছু জয় করে ফেলাইছেন। আসলে এই আলোচনায় বা এই ফোনালাফের ভিতরে তিনি যেন সেখান থেকে ঠইকে আসছেন, অর্থাৎ পুতিনকে তিনি কনভিন্স করতে পারেন নাই। পুতিনই মূলত তাকে উল্টাপাল্টা বংশং বুঝে, যেটা হচ্ছে সাধারণভাবে আপনার পুতিন নিজের মতো করে কনভিন্স করে নিয়েছে ট্রাম্পকে। এখন ইউক্রেনের এই জ্বালানি অবকাঠামোতে রাশিয়া যেন হামলা করবে না, এটা আসলে বেশি কিচ্ছু না রাশিয়ার জন্য। হ্যাঁ, এই তো বিনিময়ে রাশিয়া যে সমস্ত দাবিগুলো করছে সেটি কিন্তু খুবই মারাত্মক। এখন ট্রাম্প হয়তো সেগুলো মান্য নেবেন। হ্যাঁ, তবে তিনি তারপর দিন অর্থাৎ পুতিনের সাথে যেদিন আলোচনা হয়েছে তার পরের দিনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কির সাথে ফোনে কথা বলছেন। উক্ত ফোন আলাপে তিনি হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের যে সমস্ত জ্বালানি অবকাঠামোগুলো আছে ওগুলোর মালিকানা দাবি করছেন। এখন ইউক্রেনের খনিজ সম্পদ চাচ্ছে, সেটা প্রায় নিয়ে যাবে, যে কোনো সময় একটা চুক্তি হবে কাছাকাছি আর কি। এখন ইউক্রেনের যা আছে প্রায় তার জ্বালানি সেক্টর বা জ্বালানি খাতের যা আছে সেটারও মালিকানা দাবি করতেছে। এখন ট্রাম্পের ভাষ্য বা ট্রাম্পের যুক্তি হচ্ছে কি, আমরা যদি ইউক্রেনের ওই জ্বালানি অবকাঠামোগুলোর মালিকানা নেই বা দখল করি বা দখলদারিত্ব বা নিজেদের পরিচালনায় নেই আর কি, জিম্মায় নেই, সেক্ষেত্রে রাশিয়া এখানে হামলা চালাবে না। এখানে আমার একটু কথা, রাশিয়া কি যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থে কোনো জায়গায় কি আঘাত করে নেই? অবশ্যই করছে। আমরা সিরিয়াতে যাই, সেখানে দেখি সেখানে যুক্তরাষ্ট্রের যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল সেখানে রাশিয়া অবশ্যই হামলা করছে। এখন ইউক্রেনে রাশিয়া যেন হামলা করবে না এই নিশ্চয়তা ট্রাম্প কীভাবে দিচ্ছেন তিনি ভালো জানবেন। তবে তিনি আসলে মূলত এইভাবে একটু করে মূলত ইউক্রেনের সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে নিতে চাইতেছেন। ইউক্রেনকে তারা একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে সর্বশেষ ফালাইয়া যাবে।
ইউক্রেনের যা কিছু আছে, যত খনিজ সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সব কিছু তারা অল্প অল্প করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। আর রাশিয়া তো তার যেই মানে দখল অভিযান যেটা অব্যাহত রাখছে, এভাবে রাশিয়া আগাইলে রাশিয়া আস্তে আস্তে ইউক্রেনের অনেক অংশই দখল করে নেবে। এখন এখানে হয়তো যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার গোপন কোনো সমঝোতা থাকতে পারে ইউক্রেন বিষয়ে, যেটা হইতে পারে যে ইউক্রেনের ভূমি থাকবে রাশিয়ার, প্রাকৃতিক সম্পদ থাকবে যুক্তরাষ্ট্রের। এরকম হওয়াও কিন্তু আসলে মানে মানে এরকম যে হইতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু একদম অনিশ্চিত বা করা যায় না, আবার একদম নিশ্চিত করেও বলা যায় না। তবে যেভাবে হচ্ছে বিষয়গুলা, এইটা দেখে আমরা এটা ধরে নিতে পারি যে আসলে যুক্তরাষ্ট্র এটাই চাচ্ছে। যাক, তবে পৃথিবীর সকল দেশগুলো স্বাভাবিকভাবে থাকুক, কোনো দখলদার শক্তির দ্বারা সে দখল হয়ে যাক বা বিলীন হয়ে যাক, এটা না হোক পৃথিবীতে। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে তার পাগলা ঘোড়া ছুটে চলছেন, আসলে এটা কোথায় যায় সেসবে জানি না। তবে তিনি যে নিরীহ নিরস্ত্র সাধারণ ক্ষুধার্ত মানুষদের উপর যেভাবে রাতের অন্ধকারে যিনি ঝাঁপায় পড়ছেন, স্থল অভিযান বর্তমানে শুরু করছেন, এটা আসলে খুবই খুবই নিন্দনীয় ঘটনা। বিশ্বের প্রতিটা বিবেকসম্পন্ন মানুষ এটা নিন্দা করা উচিত। এখন ইসরায়েলিরা কেন এই হত্যা খেলায় নামছে এটা তারাই ভালো বুঝবেন। তারা এইভাবে হত্যাযোগ্য কইরা মুসলিমদেরকে নিধন করা, এটা আসলে খুবই খুবই নিন্দনীয়। এখন মুসলিম বিশ্বের নেতাগণ হয়তো ঘুমিয়ে আছেন, কেননা তাদের এর কোনো প্রতিবাদ সাধারণ একটা বিবৃতি দিয়ে তারা এখানে ক্ষান্ত। তারা ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো শক্ত পদক্ষেপ নিতে আজও পারে না। এখন আমরা যে মুসলিম বিশ্বের কথা বলি, সবসময় বলি এবং গর্ব করি, ওই মুসলিম বিশ্ব আসলে কোথায়? প্রায় 100 বছর পর্যন্ত এই মুসলিম বিশ্ব স্বপ্ন দেখে আমাদেরকে রাখা হয়েছে। আমাদের ওআইসি কি করতে পারে? ওআইসি শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে এখানে ক্ষান্ত হয়। ওআইসি শক্ত কোনো পদক্ষেপ নিতে পারে না। আর কীভাবে বা নিবে? ওআইসির যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এক একজন এক এক মতের, সবাই ঐক্যমতে আসতে পারে না। আর এই জন্য উচিত ওআইসির ভিতরে যারা আছেন, এদের ভিতরে শক্তিশালী দু একটা রাষ্ট্র অন্য সব ডেরে ফিটানো, দুর্বল যেটি আছে ডেরে ফিটানো, পিটাইয়া ওদের তখন সোজা করে এক টেবিল আইনা বসানো, এবং বসায় তখন উচিত যে আমি যেটা কমু তোরা সবাই এটার সাথে থাকবি। হ্যাঁ, এখন তখন উক্ত যেই শক্তিশালী রাষ্ট্র থাকবে, ওই শক্তিশালী রাষ্ট্র তখন ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এবং ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে অন্যান্য যেগুলোর ফিডায় সোজা করবে, ওই সোজা করে নেওয়াগুলো ওই শক্তিশালী রাষ্ট্রের পিছনে দাঁড়ানো উচিত। এইভাবে ছাড়া কেউ ইসরায়েলের বিপক্ষে এক ঐক্যমত হয়ে দাঁড়াইতে পারবে না। এখানে আরব আমিরাত আপনি দেখেন, আরব আমিরাত তো ধরা যায় যে ইসরায়েলের মনে করেন সেটেলার রাষ্ট্রের মতো। আরব আমিরাত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে কয়, উক্ত মতের বাইরে কোনো দিকেই যাবে না। তারপরে সে কাতার মাতার এরকম আরও কিছু রাষ্ট্র আছে যারাও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পুরোই সমর্থক থাকবে। মিশর যদিও একটা সময় মিশর ব্যাপক ভূমিকা পালন করতো, ইসরায়েলের বিপক্ষে থাকতো, কিন্তু মিশরের বর্তমান যারা আছেন, বিশেষ করে আব্দুল ফাত্তাহ সিসি তো আসলে পশ্চিমাদের পাপেট সরকার, তাই তারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের সাপোর্টই করবেন। আর পশ্চিমাদের সমর্থক বা পছন্দের ব্যক্তি আছে ইসরায়েল বা নেতানিয়াহু, তাই মিশরও এখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না। এখন এখানে তুরস্কের কথা আমরা যদি বলি, তুরস্ক আসলে মুখে বড় বড় অনেক কথাই বলে, কিন্তু আসলে বাস্তবে কাজের খেলায় ক্ষেত্রে দেখা যায় গোল্লা। তাই আসলে কারা যেন এই মুসলিম বিশ্বের নেতৃত্ব দিবে, কখন দিবে, কিভাবে দিবে, সেটা আসলে আমাদের বোধগম্য নয়। ইরান এখানে একটু লাফালাফি করতে চেষ্টা করে। আসলে ইরানকে সবাই মিল্লা মুসলিম বিশ্ব ইরানকে টানিয়ে ধরে, আর পশ্চিমারা তো মনে করেন পারে না, ইরানের কল্লা কাটিয়া ফেলায়। ইরান আছে এই অবস্থায়। এখন কারা যেন এরকম শক্তিশালী হয়ে আসবে, ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে, সেটাই আসলে আমাদের সবার প্রত্যাশা। এবং আমরা চাই এরকম কোনো শক্তিশালী রাষ্ট্র আসুক, যারা সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করুক,
তারপরে তারা সবাই মিললে ইসরায়েলকে গণধোলাই দেব। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের বিজ্ঞ মতামতগুলা বা পরামর্শগুলা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনার বন্ধুরা যাতে দেখতে পারে এই জন্য শেয়ার দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক্সে, অন্য কোনো বিশ্লেষণে।